চুমুকে। সুপ্রদর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিষদ ও সদস্য পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিল। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি, আপনাকে ধন্যবাদ। জি, শিক্ষা বিষয়ে আপনার যথেষ্ট গবেষণা রয়েছে এবং আপনি দীর্ঘদিন গবেষণা করে অনেক কিছু জানতে পেরেছেন। সো আপনার ইনফরমেশনের জায়গা থেকে একটু আমরা জানতে চাই যে আপনি গবেষণা করে কি কি জানতে পেরেছেন এবং পরিবর্তন বা সংস্কারের যে বিষয়টা, শিক্ষাক্ষেত্রে কি কি পরিবর্তন আনা প্রয়োজন। আমি প্রথমে যেটা বলবো যে আমার গবেষণার আসলে শিক্ষার ক্ষেত্রে যেমন ছিল লোকাল গভর্নেন্স, গুড গভর্নেন্স, এগুলোর উপরেও ছিল। সব কিছু মিলে আমি যেটা বলবো শিক্ষার ক্ষেত্রে প্রথমে যেটা প্রয়োজন হচ্ছে প্রাথমিক শিক্ষা, যেখানে আমি দীর্ঘ সময় ছিলাম জাপানে, প্রায় 10 বছর, এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজ যেহেতু আমি ফ্লুয়েন্ট ছিলাম, সেক্ষেত্রে জাপানিজ সোসাইটির ইনডেপথ যে ঘটনাগুলো সেগুলো অবজারভেশনের সুযোগ হয়েছিল। এবং আমার কাছে যেটা মনে হয়, আমরা গোড়াতেই গলদ একটা কথা আছে, বাংলায় প্রবাদ আছে, তা আমার মনে হয় শিক্ষা ব্যবস্থায় আমাদের গোড়াতেই গলদ। এবং আমি সেটাই নিয়েই প্রথম বলতে চাই, যদিও আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি প্রাথমিক শিক্ষা নিয়ে বলতে চাই। প্রাথমিক শিক্ষায় দেখেন আমাদের স্কুলে যে ছেলে মেয়েরা যাচ্ছে, ওদের ব্যাগ ভর্তি থাকে কি বই, খাতা, এগুলো, এবং কন্টিনিউ ওদের মধ্যে একটা প্যানিক হচ্ছে, আমি স্কুলে যাব, তাহলে আমাকে হোম টাস্ক করতে হবে, পড়াশোনা করতে হবে, আমাকে অনেক কিছু মেমোরাইজ করতে হবে। এই যে প্যানিকটা কাজ করে স্কুলে যাওয়া মানে। বাট আপনি দেখেন আমাদের ছোটোবেলায়, আমি বলছি যে স্কুলে যাওয়া মানে আনন্দের সময়, এত প্রেশার ছিল না। এখন কিন্তু প্রেশারটা স্কুলে যতটা না বেশি, বাবা মার আরও প্রেশার আছে, তোমাকে ফার্স্ট বয় হতে হবে, তোমাকে সেকেন্ড হতে হবে, তুমি কেন খারাপ করলা, এমুকের ছেলে এমুকের মেয়ে তো ভালো করছে। এটা কিন্তু অসম্ভব প্রেশার ওদেরকে দেওয়া হচ্ছে। ইন কম্প্যারিজন টু জাপান, আপনি যদি চিন্তা করেন, জাপানে কি কোনো গ্রেডিং সিস্টেম নাই, কে ফার্স্ট বয় কে সেকেন্ড বয়, জাপানে কিন্তু স্কুলিংয়ে সেটা নাই। তাহলে কি ওদের যে বেসিক এডুকেশনটা, এটা এলিমেন্টারি এডুকেশনে দেওয়া হবে। আর ওদের এলিমেন্টারি এডুকেশন আমাদের দেশে যেমন ধরেন, হ্যাঁ, KG1 আছে, সব মিলে 6-7 বছর, ওদের হচ্ছে 6th গ্রেড পর্যন্ত হচ্ছে এলিমেন্টারি এডুকেশন। ওখানে কাউকে র্যাঙ্কিং করা হবে না। র্যাঙ্কিং কেন করা হবে না? যাতে ওদের মধ্যে এমন না হয়, ও শি ইজ পোর স্টুডেন্ট, ইজ রিচ স্টুডেন্ট, কাউকে র্যাঙ্কিং করবে না। সো একটা মানুষের এক্সপ্লোর করার কিছু এইজ থাকে। আপনি যদি দেখেন, অ্যাজ পার মেডিকেল সায়েন্স, বায়োলজিক্যালি একটা মানুষের যে গ্রোথটা হয় 3 to 12, ওই সময়ে কিন্তু মানুষের মেমোরাইজিং ক্যাপাসিটি সবচেয়ে বেশি থাকে, এবং ওই সময়ই বাচ্চার এক্সপ্লোর হয়। তো ওই সময় যদি সাপ্রেসড হয়ে যায়, তাকে যদি প্রেশার দেওয়া হয়, যেটা সে করতে চাচ্ছে না, তাকে সেটা করতে বাধ্য করা, তাহলে কিন্তু সে নিজেকে এক্সপ্লোর করতে পারে না। জাপানিজ এলিমেন্টারি স্কুলে কি করছে, ওই স্কুলেই ওদের ধরেন সিঙ্গিং ক্লাব আছে, গার্ডেনিং আছে, আর্ট ক্লাব আছে, থিয়েটার ক্লাব আছে, ওদের মুভি ক্লাব আছে, ওদের গার্ডেনিং ক্লাব আছে, ওদের কুকিং ক্লাব আছে। যে যেটা করতে চায়, পড়াশোনা করবে, বেসিক এডুকেশন, লেখা পড়া, তারপরে হচ্ছে বেসিক আইডিয়া নেওয়া সোসাইটি, তারপরে ওদেরকে নিয়ে ওল্ড হোমে যাবে, ওদেরকে নিয়ে ফার্মার্সরা যখন প্ল্যান্টিংয়ে যায়, ফার্মার্সদের সাথে ওরা ধান লাগাতে যাবে, আবার ধান গাছ যখন পেকে হবে, তোলার সময় ওদেরকে নিয়ে যাবে, আবার যে ফার্মার্সদের ফিল্ডে যাবে, ওই ফার্মার্সরাও ওদেরকে গিফট দিবে। ওল্ড হোমে ও যে বয়স হলে কি হতে পারে, এই সিচুয়েশনটা ওকে দেখাবে, সো দ্যাট হি ক্যান টেক কেয়ার অফ হিজ দ্য গ্র্যান্ডফাদার অ্যান্ড গ্র্যান্ডমাদার। ওদেরকে ডিসেবল স্কুলে নিয়ে যাবে, ওদেরকে অল প্র্যাকটিক্যাল সর্ট অফ থিংস। স্কুলের মধ্যে গার্ডেনিং আছে, ওখানে সে গার্ডেনিং করবে, তার ফসলটা যখন ফুলবে, ধরেন গার্ডেনিংয়ে হয়তো সে পটেটো করেছে, টমেটো করেছে, ওখান থেকে একটু পোর্শন বাসায় নেওয়ার জন্য দিয়ে দেবে। স্কুলে কিন্তু কোনো ক্লিনার নাই, স্কুল কারা ক্লিন করছে? এই স্কুলের বাচ্চারাই। এবং এই ক্লিনিং মিশনে কিন্তু টিচাররা সহ আছে, টিচাররাও ক্লিনিংয়ে যাচ্ছে, তো স্কুল ক্লিন করছে ওদেরটা ওরাই। এবং এখানে ম্যান্ডেটরি কে কোন রিচ ফ্যামিলি থেকে এসছে, ইট ইজ নট কনসিডারেবল, সবাইকেই ক্লিনিং মেশিনে যেতে হবে। তারপরে টিফিন, সবাই সেম টিফিন খাচ্ছে। আপনি দেখেন আমাদের ইয়েতে কী করছি, স্কুলে একটা বাচ্চা ধরেন তার ফ্যামিলি খুবই সলভেন্ট,
সে 4টা 5টা চিকেন ফ্রাই নিয়ে যাচ্ছে, KFC BFC। পাশাপাশি একটা বাচ্চা হয়তো বাবা অনেস্ট অফিসার, লিমিটেড ইনকাম, সে হয়তো বাসা থেকে টোস্ট করে নিয়ে যাচ্ছে, ব্রেড টোস্ট। এবং এটা কি জানেন, স্কুলে প্রায়ই টিজিংটা হয়। একটা বাচ্চা যখন রেগুলার ব্রেড টোস্ট বা নর্মাল টিফিন নিয়ে যায়, ওই বাচ্চা কিন্তু বলে, ও তোর মা আজকেও তোকে টোস্ট দিয়েছে, আমার 4টা চিকেন আছে। এই যে ডিসক্রিমিনেশনটা কিন্তু আমরা ছোটবেলায় দিচ্ছি। আপনি দেখেন ছোটবেলায় কিন্তু সবারই খেতে ইচ্ছা হয়। আমিও যখন ছোট ছিলাম, একটা ভালো খাবার দেখলে আমরা কিন্তু তাকিয়েছি। এই জন্যই কিন্তু স্কুলে ইউনিক টিফিন, সেম টিফিন থাকার ব্যবস্থাটা। স্কুলে কেন আমরা সেম ইউনিফর্ম পরে যাই, যাতে কেউ দামি কাপড় পরে না যেতে পারে, দামি জুতা পরে না যেতে পারে, সবাই একই পরবে, এই জন্য স্কুল ইউনিফর্ম। একইভাবে স্কুলের টিফিনটাকেও ম্যান্ডেটরি করা উচিত। আমরা কিন্তু ছোটোবেলায় আমাদের ম্যান্ডেটরি ছিল, স্কুল টিফিন খেয়েছি। এখন দেখেন স্কুলের টিফিন কিন্তু ম্যান্ডেটরি না, একজন এক টিফিন নিয়ে যাচ্ছে, ডিসক্রিমিনেশন হচ্ছে। আচ্ছা, পারিবারিক শিক্ষা আসলে শিক্ষার্থীদের জন্য কতটুকু জরুরি এবং কিভাবে সেটা আসলে দেওয়া যেতে পারে? এটা তো আমরা এখন হারে হারে টের পাচ্ছি। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়াই, আমরা দেখি ওয়ে অফ সিটিং, কিভাবে বসছে। ধরেন আপনি বাসায় কিভাবে বসবেন, পাবলিক স্পেসে কিভাবে বসবেন মানুষের সামনে, এই বসাটাও কিন্তু মানুষ শেখে ফ্যামিলি থেকে। আপনি দেখেন এক জায়গায় বসছে, এখানে সিনিয়ররা আছে, পট করে পাটার উপর পাটা রেখে এমনভাবে বসছে যে অ্যাজ ইফ তার ফ্যামিলি এডুকেশন ছিল না। ফ্যামিলি থেকেই কিন্তু এগুলি শিখে এসছি আমরা। এখন আমরা খাবার টেবিলে যখন বসবো, ফ্যামিলি টিচিং কি যে প্রথমেই গপ গপ করে আমারটা নিয়ে নিব? না। তাহলে আমি কি করব, আমার সারাউন্ডিংসে কারা আছে তাদেরকে আমি সার্ভ করব। এটা কিন্তু আমার ফ্যামিলি টিচিং। আমি যদি এখনও আমি কোনো বিয়েতে যাই, আমি হয়তো আমার চারপাশে যে বসেছে আমি চিনি না, কিন্তু আমি কিন্তু ফার্স্ট ওনাদেরকে সার্ভ করি, ওনাদেরকে বলি প্লিজ আপনি নেন, কারণ এটা আমার ফ্যামিলি টিচিং ছিল। আমার ফ্যামিলিতে আমার মা বাবা সেটা শিখিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এখন শুধু বাচ্চাদের ব্লেম করা যাবে না। কেন করা যাবে না? ফ্যামিলিতে সেই শিক্ষাটা প্যারেন্টসরা দিয়েছে কি না, সেটা ফার্স্ট কোশ্চেনটা আমি প্যারেন্টসকে জিজ্ঞেস করতে চাই। কারণ প্যারেন্টস যদি বোথ অফ দ্যাম ওয়ার্কিং পিপল হয়, ডুয়েল ইনকাম ফ্যামিলি, যেখানে বাবা মা দুজনেই চাকরি করছেন এবং সেখানে ওনারা হয়তো শ্বশুর শাশুড়িকে এন্টারটেইন করছেন না, জয়েন্ট ফ্যামিলিতে থাকতে চাচ্ছেন না, ওনারা বাচ্চাকে বোয়ার কাছে রেজ আপ করাবেন, কিন্তু গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদারকে অ্যালাউ করছেন না। বাট আপনি কি জানেন যে এই বোয়ার কাছে যে দিয়ে যাচ্ছে, সে কোনো ম্যানার্সই শিখছে না। কারণ বুয়া তো ওভাবে ম্যানার্স শেখাবে না। যেটা দাদা দাদু বা নানা নানু যে কষ্ট করে, যে ধৈর্য ধরে বাচ্চাদের ম্যানার্স শেখাবে, সেটা কি বুয়ারা শেখাবে? এইটা থেকে কিন্তু ডিপ্রাইভ হচ্ছে। এর জন্য প্যারেন্টসরা নিঃসন্দেহে দায়ী। এবং সেখানে যদি সিঙ্গেল চাইল্ড হয়, এই বাচ্চাটা কার কাছ থেকে শিখবে বলেন? ফ্যামিলিতে যদি 4-5টা ভাই বোন হয়, আমরা কিন্তু একজনের কাছ থেকে শেখার সুযোগ থাকে। আমরা 5 ভাই বোন ছিলাম, আমরা কিন্তু একজনের কাছে শিখেছি। হ্যাঁ, ধরেন মা নাই এখানে, বাবা নাই এখানে, বড় ভাই বলেছে না তুমি এটা এভাবে খেতে পারো না, তুমি এমন ভাবে খাও যেন অন্যের জন্য রেখে খাও। আর সিঙ্গেল চাইল্ড হলে তার মধ্যে তার তো শেখার সুযোগ ছিল না। তার শেখার সুযোগ থাকে সে যদি জয়েন্ট ফ্যামিলিতে রেজ আপ হয়, বাট সে যদি নিউক্লিয়ার ফ্যামিলিতে হয়, সে শিখবে কোথায়? শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমি একটু আপনার কাছে জানতে চাই যে আমরা তো শিক্ষার ক্ষেত্রে পড়াশোনার কথা বলছি বারবার, এবং কিভাবে ওয়েল টু ডু, কিভাবে ওয়েল বিহেভ শিখতে হয়, সব কিছু বলছি, কিন্তু আমরা কখনো গুড টাচ ব্যাড টাচ আমরা কোনো স্কুলে শেখাতে দেখি না। এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, বিকজ আমরা ডে বাই ডে আমরা দেখি যে মেয়েরা অনেক জায়গায় অনেকভাবে ধর্ষণের শিকার হয়, হিউমিলেট হয়, অনেক কিছু তারা কিন্তু নিজের জীবনে ফেস করে। স্কুলের লাইফটাতে আমার মনে হয় এমন অনেক বাচ্চাই আছে যারা ফ্যামিলির সাথে খুব একটা ফ্রি হতে পারে না, টিচারের সাথেও হতে পারে না, কারণ তারাও রুডলি থাকে কিংবা ফ্রেন্ডলি থাকলে হয়তো বা শেয়ার করে। কিন্তু স্কুলে একটা যদি ক্লাস কখনো অ্যাড করা যায় যে কোনটা গুড টাচ, কোনটা ব্যাড টাচ, কে তোমাকে কিভাবে টাচ করলে তোমার কি করা উচিত, কাকে জানানো উচিত, এই ধরনের কি শিক্ষা ব্যবস্থা বা এই ধরনের একটা ক্লাসের ব্যবস্থা কি কখনো করার কোনো পরিকল্পনা করেছেন কিংবা করা উচিত কিনা? আপনার মতামত কি? নিঃসন্দেহে আপনার সাথে আমি একমত। এই জন্য একমত, এই যে আবার জাপানের পার্সপেক্টিভে চলে যেতে হয়, ওদের কিন্তু প্রতিটা স্কুলে সোশ্যাল কাউন্সিলর আছেন। এখন যে কোনো বাচ্চার যখন প্রয়োজন হয় যে না আমার একটু সাপোর্ট প্রয়োজন, এই যে আমি বললাম আমাদের দেশেও কিন্তু এই সিচুয়েশন হয়ে গেছে
বাচ্চারা কিন্তু বাসায় শেয়ারিংয়ের সময় পাচ্ছে না, বাসায় কার সাথে শেয়ার করবে। কারণ বাবা মা যদি বোথ অফ দ্যাম ওয়ার্কিং পিপল হয়, ওনারা চাকরি থেকে এসে টায়ার্ড হয়ে থাকে, মাকে হয়তো এসে পরের দিনে টিফিন রেডি করতে হয়, উনি এঙ্গেজ থাকেন, ব্যস্ত থাকেন, বাচ্চার সাথে অনেক সময় হাসি দিয়ে কথা বলার সুযোগ হয় না। তখন বাচ্চাটা চিন্তা করে আম্মুর সাথে শেয়ার করব, আম্মু যদি রেগে যায়, বাবার সাথে শেয়ার করব, বাবা যদি ফ্রেন্ডলি না হয়। ধরেন সবার ক্ষেত্রে তো একরকম থাকে না। আমাকে বকা দেয়। সেটাই আমি যেমন আমার ওয়ার্কিং বাসার এনভায়রনমেন্টটা হচ্ছে, আমি আমার ছেলেদের সাথে একদম ফ্রেন্ডই বলতে পারেন। আমি জিজ্ঞেসই করি যে কি বাবা আজকে মেয়ে বান্ধবী ছিল, কথা হয়েছে। এখন বাসায় যদি এই এনভায়রনমেন্টটা না থাকে, ও কিন্তু আমার সাথে শেয়ার করবে না। আমি যদি ওর সাথে ডিস্টেন্স মেনটেন করি, যেটা আমার সাথে আমার বাবা করেছে, বাট আমার কিন্তু তখন শেয়ারিংয়ের সুযোগ ছিল ভাই বোনদের সাথে, অন্য রিলেটিভসদের সাথে। এখন ব্যাপার হচ্ছে যে বাচ্চারা বাসায়ও শেয়ার করতে পারবে না, স্কুলেও যদি টিচার এমন হয় সেই স্পেসটা না থাকে। কারণ আমরা যা ইউনিভার্সিটিতে যখন পড়াই, আমরা কিন্তু সেই স্পেসটা দেই একটা স্টুডেন্টকে, এবং স্টুডেন্টরা সেটা শেয়ার করে। এখন স্কুলের বাচ্চারাদের যদি শেয়ারটা না করার সুযোগ থাকে, দেখেন স্কুলে একটা টিচার পড়ানো মানে এই না উনি শুধু লেসনটা দিবেন, উনি কিন্তু বাচ্চার মাইন্ড রিড করতে হবে। কি রিড করতে হবে? একটা বাচ্চা হয়তো প্রতিদিন সে হাসি খুশি ছিল, আজকে তার মনটা খারাপ। কেন মনটা খারাপ? শুধু পড়াতে যেয়ে পড়ালে হবে না, টিচারকে যেটা করতে হবে, ওকে বলতে হবে বাবা আজকে কি হয়েছে, তোমার মনটা খারাপ কেন, তোমার শরীরটা খারাপ। ওকে হাত বুলিয়ে দেওয়া, মাথায় একটু হাত বুলালে ও বলবে হ্যাঁ আজকে আম্মুর সাথে আব্বুর ঝগড়া হয়েছে, অথবা আব্বুর শরীর খারাপ, কোনো না কোনো এটা বের করে নেওয়া। যেটা আমি করি, আমিও যখন ক্লাসে যাই, ইভেন ইউনিভার্সিটি ক্লাসে আমি যখন যাই, আমি যখন দেখি একটা স্টুডেন্ট খুব মন খারাপ করে আছে, ওর সাথে কথা বলি, কী অবস্থা, তোমার মনটা খারাপ কেন? বাবার শরীরটা খারাপ, বাবা অসুস্থ, হয়তো খুব কাছের কেউ মারা গেছেন, অসুস্থ, ফিনান্সিয়াল হার্ডশিপ হতে পারে, হয়তো টিউশন ফিটা দিতে পারছে না, এটা নিয়ে হয়তো দেখেছে বাবা মার মধ্যে একটা আর্গুমেন্ট, এটা দেখে তার মন খারাপ। এইটা একটা শিক্ষককে করতেই হবে। একটা শিক্ষক মানে ক্লাসে যাবে, শুধু পড়াবে, পড়িয়ে টাস্ক শেষ করে চলে আসবে, এটা শুধু শিক্ষকের কাজ না। শিক্ষককে কিন্তু ডেফিনেটলি তার স্টুডেন্ট, আমার ক্লাসে যে আছে, যেটা আমিও যখন অনেক সময় ধরেন মাথা ব্যথা করছে, ইফ এনি কেস আমার চেহারায় যদি সেটা রিফ্লেকশন হয়, আমার স্টুডেন্ট কিন্তু আমাকে জিজ্ঞেস করে স্যার আপনার মনটা খারাপ না শরীরটা খারাপ স্যার, ও আমাকে রিড করছে। আমি শিক্ষক হয়ে তো আমি রিড করতেই হবে। আর বাসায় সেই সুযোগটা যদি না থাকে একটা বাচ্চার, দেখেন বাসায়ও সে থাকে আইসোলেটেড, স্কুলে এসে, স্কুল বা ইউনিভার্সিটিতে এসেও যদি সেই সুযোগটা না থাকে, আলটিমেটলি তো সে কারোর সাথে শেয়ার করতে পারবে না। যে প্রশ্নটা আপনি করেছেন, আমি সেটাতে ফিরে যেতে চাই। জাপানে কিন্তু প্রতিটা স্কুলে 2 থেকে 3 জন সোশ্যাল কাউন্সিলর থাকে, যারা ধরেন সাইকোলজি থেকে পাশ করে। ওরা হচ্ছে ওদের স্পেসিফিক্যালি কোনো ক্লাসে অ্যাসাইন থাকে না, একটা ক্লাসে ধরেন কিছু বাচ্চা থাকে স্লো লার্নার। এখন আপনি যদি বলেন তোমার কেন দেরি হচ্ছে, তুমি কেন আস্তে লিখছো, তুমি কেন দ্রুত মেমোরাইজ করতে পারছো না, ওয়েল দিস ইজ হিজ লিমিটেশন। একটা বাচ্চাকে এভাবে প্রেস করা যায় না, কারণ সবাই সমান না। এখন আমি যদি এটা বলি এ পারছে তুমি কেন পারছো না, তুমি বি হয়ে কেন পারছো না, তুমি সি তো পারছে, এই কম্প্যারিজনটা করলে ওর মধ্যে কিন্তু আরো ডিপ্রেশন চলে আসবে, যে সে চেষ্টাই করবে না, ডিমোটিভেট হয়ে যায়। তখন তাকে কি হচ্ছে, ঠিক আছে তুমি স্লো, আর একটু চেষ্টা করো। ওই সময় ওদের সোশ্যাল কাউন্সিলর এসে ওকে স্লো লার্নারকে বোঝাবে যে তুমি একটু ফাস্ট করার চেষ্টা করো, কি হয়েছে তুমি একটু চেষ্টা করো, বাসায় একটু ট্রাই করো, ওকে আলাদা সময় দিবে। হ্যাঁ, আবার ওর যদি ধরেন সাইকোলজিক্যাল কোনো ডিপ্রেশন থাকে, সেটাও ওরা কাউন্সেলিং করবে। আমাদের দেশে ভালো স্কুলগুলো তো নাই, আর নর্মাল স্কুলে তো নাই। তাহলে আপনি দেখেন গ্রামে আমার একটা স্কুল আছে, যেটা আমি ড্রপ আউট চিলড্রেন নিয়ে কাজ করি। এটা স্কুলটা আমি নিজেই চালাই ব্রাহ্মণবাড়িয়ার একটা গ্রামে। মাঝে মাঝে যেমন আমি যখন যাই, টিচারদের সাথে যখন কথা বলি, টিচাররা বলে যে স্যার অনেক স্টুডেন্টরা বাসায় আসে না, এই কয়জন স্টুডেন্ট ক্লাসে আসছে না, ক্লাসে আসে না। তখন আমি বললাম যে আপনারা কি ওদের বাসায় কখনো গিয়েছেন, এই বাচ্চাটা অসুস্থ কিনা, অন্য কোনো সমস্যা আছে কিনা? তখন বললো না স্যার আমরা তো যাই না। এখন থেকে আপনাদের যেতে হবে, মনে যদি হয় একটা বাচ্চা কোনো অসুস্থ থাকে, জ্বর থাকে, সেটা ডিফারেন্ট। তাছাড়া যদি না এসে থাকে, আপনাদের কিন্তু বাসায় যেতে হবে। কাছাকাছি আপনারা বাসায় যাবেন, খবর নেবেন, কারণ কেন আসছে না। এবং এমনও কিছু প্রবলেম হয়েছে, হয়তো সে স্কুলে আসতে চাচ্ছে কিন্তু বাসার
আপনি জানেন যে ফ্যামিলিতে যদি অনেক সময় হারমোনি না থাকে, বাবা মার এটা যদি আনহেলদি একটা রিলেশন দেখে, অনেক সময় বাচ্চারা স্কুলে যেতে চায় না। আবার একটা ফিনান্সিয়াল হার্ডশিপও থাকতে পারে, অন্য কোনো ফ্যাক্টরও থাকতে পারে। হয়তো সে স্কুলের অন্য বাচ্চাদের দ্বারা বুলিং হচ্ছে, সে হয়তো সেটা রেসপন্স করতে পারছে না, সেটার ভয়েও সে আসতে চাচ্ছে না, অথবা সে বাসায় হয়তো হোমওয়ার্কগুলো সে কে দেখিয়ে দেবে, সে মানুষটাও নাই। এই জন্য আমি আমার স্কুলের টিচারদের কিন্তু বাসায়ও অনেক সময় পাঠাই। আমার মনে হয় প্রতিটা স্কুল এবং কলেজে আপনি যেটা বলেছেন সোশ্যাল কাউন্সিলর প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আশা করছি দর্শকদেরও ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। ধন্যবাদ আপনাকে। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ATN বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।